না, সামনের সরকারের জন্য যতটুকু সম্ভব কঠিন করা যায় অবস্থা সেটা করার চেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকার করেছেন। শুধু তাই না, জামাত ইসলামের জন্য করেছেন, এনসিপির জন্য করেছেন। তারা সকলকে আহ বিপদে ফেলে তারা শুধু ওই যে যে এনজিওটার কথা বলেছিলাম ওইরকম কিছু বিষয়কে বাঁচাতে চেয়েছে। এছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নেই। আমি এইমাত্র দেখলাম যে আহ, বিশেষ সহকারী উপদেষ্টা উনি এরই মধ্যে এমিরেটস এর ফ্লাইটে চড়ে জার্মানিতে চলে গিয়েছেন, ফয়েজ তাইয়াব। হুম। তো আমার ধারণা, আমি একটা ফেসবুকে লিখেছিলাম যে আহ, আগামী বছর ফেব্রুয়ারি মাসে কয়জনই বাংলাদেশে থাকেন এটা আমি একটু দেখতে চাই। অন্তত একটা বছর তারা যে নতুন বাংলাদেশ বানালেন, এই যে প্রধান উপদেষ্টা ইলেকশনের দিন বললেন আজকে নতুন বাংলাদেশ জন্ম নিচ্ছে, হুম। হুম। এই জন্ম নেওয়া বাচ্চাটার অন্তত এক বছরের পূর্তিতে তো ওনাদের সবার বাংলাদেশে থাকা উচিত ছিল না? নাকি ওনারা আবার আসবেন ফ্লাইটে করে ওই দিন? আমি অন্তত আশা করেছিলাম এই বাচ্চাটা যে বড় হবে, এই নতুন বাংলাদেশটা যেটা ইলেকশনের দিন জন্ম দিলেন প্রধান উপদেষ্টা, সেটা নিশ্চয়ই একটা হাঁটি হাঁটি পা পা হবে, মাঝখানে একটু ওই যে নরম খাবার ছেড়ে শক্ত খাবার খাবে। কিন্তু এই যে চলে যেতে শুরু করেছেন চাচ্চুরা, এরপরে যদি আব্বু নিজেই পালিয়ে যান এই নতুন বাংলাদেশে, তারপরে কি হবে? তো এই জন্য আমার মনে হয় শুরুতেই তাদের এই প্রতিজ্ঞা করা উচিত ছিল যে আমরা যাব না। আমরা এই বাংলাদেশকে এত দারুণ বানিয়ে দিলাম, সে দারুণ বানিয়ে দেওয়া বাংলাদেশ থেকে আমরা যাবো কেন? আমরা থাকবো এখানে। এতদিন বিদেশে থেকেছেন কারণ বাংলাদেশটা পুরানো ছিল, বাংলাদেশটা আহ কাজ করছিল না, বাংলাদেশের কোনো কিছু ভালো ছিল না। কিন্তু আপনারা তো উড়ে এসেছেন ভালো দেশ থেকে, এসে আমাদেরকে একদম ভালো বানিয়ে দিলেন। তাহলে এই বাংলাদেশে আপনারা থাকবেন না কেন? আপনারা বলেছিলেন মেধাকে রিভার্স ব্রেইন ড্রেইন করে দিবেন। হ্যাঁ, ড্রেইন শব্দটা আমার পছন্দ না। নর্দমা দিয়ে কোনোদিন ভালো কিছু যায় নাকি ভালো কিছু আসে? কিন্তু ওনারা বলেন যে ব্রেন ড্রেন রিভার্স করেছি, মানে একে তো ড্রেন দিয়ে ময়লাগুলি চলে গিয়েছিল, আবার ড্রেন দিয়ে ফেরত এনেছিল, আবার ড্রেন দিয়ে চলে যাচ্ছে। এটা তো ঠিক হলো না। আমি সবসময় মনে করি যে রিভার্স ব্রেন ক্যানাল বলা উচিত, রিভার্স ব্রেন রিভার বলা উচিত, হুম। তাই না? এটা একটা সৌন্দর্য আছে, ড্রেন বলে কেন, তাই না? দেখবেন এটা কিন্তু নেতিবাচক। হুম। হুম। তো সেই রকম আপনি যে প্রশ্নটা করেছেন যে নতুন সরকারের জন্য বা ভবিষ্যতের বাংলাদেশের জন্য জীবন কি সহজ হয়েছে? মোটেও সহজ হয় নাই। আপনি দেখেন তারা কি কি করেছেন। তারা একটা গোলামি চুক্তি করেছেন, যে গোলামি চুক্তিটার ভিতরে আপনি ভবিষ্যতে গম কোথা থেকে কিনবেন, অথবা এই গম কম দামে পেলে কোনোখান থেকে কিনতে গেলে পারমিশন লাগবে, এইরকম চুক্তি করেছে। কিন্তু পারমিশন ছাড়া এখন আপনি অন্য কোনো দেশের সাথে বড় ধরনের বাণিজ্য চুক্তি করতে পারবেন না। তো ওনারা না খালি আধিপত্যবাদ আধিপত্যবাদের গান গেয়েছেন, তাহলে কোন আধিপত্যবাদ তারা এনে দিয়ে গেলেন? তো এইটা একটা চাপিয়ে দিয়েছেন এই সরকারের উপরে। তারপরে $15 বিলিয়ন আহ এলএনজি কিনতে হবে, তারপর 15টা বোয়িং কিনতে হবে, এরকম নানান জিনিস দিয়ে গিয়েছেন। ভাগ্য ভালো ইলন মাস্কের স্টার্লিংটা শুধু এনেছেন, এটা বলেন না যে ইলন মাস্কের সাথে মঙ্গল গ্রহে যাইতে হবে বাংলাদেশের রকেট দিয়া। এটা খালি চুক্তিটা করেন নাই, বাকি সবই তো করেছেন। এবং এটাও বলেন না যে ইলন মাস্কের সাথে রকেটে করে মঙ্গল গ্রহে যাওয়ার সময় ওনারা যাবেন। ওনারা কিন্তু আবার যাবেন না, ওনারা কিন্তু থাকবেন ইলন মাস্কের দেশে গিয়ে। এইটাই হচ্ছে সমস্যাটা। আমার কারো প্রতি কোনো বিরোধিতা নাই, কারো প্রতি কোনো আহ, আহ, শত্রুতাও নাই। আপনি চুক্তি করতে পারেন, কিন্তু যখন গান গেয়েছেন চুক্তি হবে সমানে সমানে, কোনো গোলামের চুক্তি মানা হবে না। একটা গোলামের চুক্তি তো বাতিল করেনি নাই, বড় একটা বানিয়ে সেটা পরবর্তী সরকারের ঘাড়ের উপরে দিয়ে দিয়েছেন। পরবর্তী সরকার ঠেলা গাড়ি কেনার পয়সা না থাকলেও প্লেন কিনতে হবে, হুম। এটা করেছেন। তারপরে তারা কি কিন্তু করেছেন? পরবর্তী সরকারে যারা যেতে পারেন, মানে যদি বলি বিএনপি জামাত, তখন তো অপেক্ষমান ছিল, নির্বাচন হয় না, তারা কিছু বলে নাই এই বিষয়ে। এটা একটা কারণ মানে তারা বড় তখন কথা। জানেই নাই তো এই নির্বাচন কেন এই জানবেন? হলো। আমরা জানতে পারছি না না চুক্তি না হচ্ছে, না তারা জানবে না না? না, আপনি শারমিন একটু একটু মাথা একটু খাটান, ঠান্ডা করি। দেখেন এই জিনিসটা ঠান্ডা করে খাটান। হ্যাঁ। ওনারা চুক্তিটা করার আগে চুক্তিটা প্রকাশ করে নাই, চুক্তিটা করার পরে চুক্তিটা প্রকাশিত হয়েছে। এই চুক্তি কি জানিয়েছিল কাউকে? সবাইকে বলেছে এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, হুম। এটা জানানো যাবে না। কিন্তু চুক্তিটা করে ফেলার পরে যুক্তরাষ্ট্র থেকে এটা দিয়ে দিয়েছে। কারণ কিসের নন ডিসক্লোজার? একটা মিথ্যা কথা ছিল তাদের। নন কিন্তু ডিসক্লোজার থাকলে ওটা ছাড়বে তখনও কেন? কি বলেছিল যে নন ডিসক্লোজার কেন, মানে এই এবার অন্তর্বর্তী আসেন, সরকার কেন করবে এবার নন আসেন, এখানে ডিসক্লোজার? আরো ঝামেলা আছে। মেবি যেগুলি প্রচার হয়েছে বা প্রকাশ হয়েছে ওগুলা নন ডিসক্লোজারের আওতায় নাই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এমন কিছু থাকতে পারে যেটা এখনো নন ডিসক্লোজড আছে, এটা নিয়েও কিন্তু কেউ কথা বলছে না। এটা এটা দেখার কোনো দাবি কেউ করছে না। ঠিক আপনি এই ব্যাপারটা জায়গাটাই আমার প্রশ্ন। বুঝতে পেরেছেন এবার? হুম। হুম। হয়তো বা যেগুলি প্রকাশ হয়ে গিয়েছে ওগুলা নন ডিসক্লোজারের আওতায় নাই, কেননা আমাদেরকে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্টটাও প্রকাশ করা হয় নাই। আপনি হুম। ব্যাপারটা বুঝতে পেরেছেন?
পৃথিবীতে আপনি নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টটা প্রকাশ করতে পারবেন। নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের আওতায় যা কিছু প্রকাশ করা যাবে না সেগুলি প্রকাশ করবেন না। কিন্তু এই নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট যেটা হয়েছে সেখানে যে জিনিসগুলিকে ডিসক্লোজ করতে না করা হয়েছে সেগুলো হয়তো এখনো প্রকাশিতই হয় নাই। তো এই জিনিসটা তারা রেখে যাচ্ছে পরবর্তী সরকারের জন্য। তারপরে ভারতের মতো একটা বিরাট দেশের সঙ্গে চূড়ান্ত দুঃসম্পর্ক তৈরি করে বাংলাদেশের মানুষ ভারতে যাইতে চিকিৎসা করতে সেটাও বন্ধ করিয়ে দিয়ে এখন তারা চলে যাচ্ছেন। অথচ বন্দর নিয়ে বক্তৃতা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ভারতে কেন যায় বাংলাদেশের রোগীরা, কারণ বাংলাদেশের ডাক্তার খারাপ, ডাক্তার ভালো না, আস্থা নাই। তো এই যে আস্থা নাই, এই জন্য বাংলাদেশের ডাক্তার ভালো না, সেই জন্য তারা ভারতে যেত। ভারতে যাওয়ার রাস্তাটা দিয়েছে বন্ধ করে। এদিকে যে কোথায় আস্থা আছে সেই যাওয়ার রাস্তা তো খুলে দিয়ে যায় নাই। বাংলাদেশের সকল ভিসা পদ্ধতি বন্ধ হয়ে যাচ্ছে। আমেরিকার সাথে এত দারুণ চুক্তি করলো, কিন্তু তারপরে নাকি আমেরিকাতে বেড়াতে যেতে $5,000 $15,000 একটা এর বন্ড ভিতরে দিতে কোন হবে। একটা টাকা জমা দিতে হবে। তারপরে এমনিতে তো ভিসা দিচ্ছে না, 5 বছরের ভিসা দেওয়া কমিয়ে এনে মনের ইচ্ছা মতো নাকি ভিসা দিচ্ছে, এটা শুনলাম। ইইউ দেশগুলির অনেকগুলি এখান থেকে ভিসা দিত না, গাল ভরে বললো আমরা এখন কোথাও যাব না, আমাদের কাছে আসবে। আমাদের কাছে তো আসলো না কেউ, আমরা এখন যেতেও পারছি না, কারণ এইগুলির অনেক দেশের ভিসা ইন্ডিয়া থেকে ইস্যু হয়। তো এই যে সম্পর্ক খারাপ করে দিয়ে তারা চলে গেলেন, এটাও কিন্তু পরের সরকারের উপরে দিয়ে গেছেন। তারপরে তারা কি করেছেন, তারপরে তারা এখনো পর্যন্ত এই যে ইনকাম ট্যাক্স আদায় হয় না সেটা পুরোপুরি আদায় করে এটা ক্লোজ করে যাইতে পারেন না, আরো 1 মাস টাইম বাড়িয়ে দিয়েছেন। তার মানে তারা আসলে কর আদায় করতে পারছেন না, কারণ মানুষের হয়তো টাকা নাই, কর দিতে পারছে না, অথবা মানুষ তাদেরকে কর দিতে চাচ্ছে না, হোয়াট এভার দ্য রিজন। কিন্তু এখনো কিন্তু এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু কর জমা দেওয়ার, ব্যক্তি শ্রেণীর করদাতার কর জমা দেওয়ার সুযোগ রয়ে গিয়েছে। তার মানে তারা ঠিক মতো কর আদায় করেও রেখে যান নাই। তারপরে জি তারা কি করেছেন, তারা ঋণের পরিমাণ বৃদ্ধি জি করেছেন, জি যে ঋণ ছিল। তারপরে তারা কি করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন 12টা বাজিয়েছেন, এখন নিজেরাই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মানে এরা যে 2 দিন পরে উপদেষ্টা থেকে অন্য জায়গায় যাবে নিরাপত্তা নিয়ে ভীত। এবং এই ভীতু হওয়ার কারণেই আপনি দেখবেন এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি উপদেষ্টা পদ ছেড়েও বাসা ছাড়েন নাই। হুম। এবং এর একটা বড় কারণ হইতে পারে যে ঢাকা শহরে ওনার থাকার মতো বাসা নাই, কিন্তু অথবা তিনি কিন্তু বলেছেন সাংবাদিকদের যে তিনি বাসা ছেড়েছেন, এটা একটা ভুল তথ্য। তাহলে হয়তো এটার আগে 2 দিন আগে ছেড়েছেন। ভুল তথ্য হইলে তাহলে ওইটা নিয়ে প্রেস উইং হুম কিছু বলে না কেন? আমরা একটু হুম একটু এদিক ওদিক একটু ভুল তথ্য দিতে দেখি নাচতে থাকে প্রেস হুম। উইং। ঘটনা কি প্রেস উইং এ? জি প্রেস উইং জি নিজে কোনো ভুল তথ্য দেয় না এখন একটু পর্যন্ত। আরেকবার একটু প্রেস শুধু, উইং হ্যাঁ প্রেস উইং মবকে প্রেসার গ্রুপ বলেছিল। তো যেই জি প্রেস উইং মবকে প্রেসার গ্রুপ বলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির 12টা বাজিয়ে রেখে দিল, এবং আজকে যে নির্বাচন পরবর্তী সহিংসতা হচ্ছে এটাও তাহলে সেই প্রেসার গ্রুপ, তাই না? মবকে প্রেসার গ্রুপ বানানোর পরে এটা যে কি করবে এটা সম্পর্কে তাদের ধারণা ছিল না। এগুলো সব দিয়ে গিয়েছে পরবর্তী জি সরকারের উপরে। জি এবং তারা নিজেরাও পরে মবে স্বীকার হয়েছেন। যাই হোক, সেটি হয়তো সেটি শেষ বলছিলাম সামনের সরকার নিয়ে। আর একটু এক লাইন হয়তো শুনবো আপনাদের কাছে। শিবির আহমেদ, 2/3 মেজরিটি আবার, মানে 2008-এর পর 2/3 মেজরিটি খুব একটা ভালো ফলাফল দেখা যায়নি। তখন তো আওয়ামী লীগ জনপ্রিয় দলই ছিল এবং তখন ভোটে জিতেই তারা এসেছিল আসলে। সেখানেও হয়তো সূক্ষ্ম স্থূল নানান রকম কারচুপির কথা বলা হয়েছে, কিন্তু এসেছিল জনপ্রিয়তা। তারপরে একটা কি ঘটে গেল সেটা আমরা দেখলাম, কিভাবে কি হয়ে গেল, এবং সেই 2/3 মেজরিটির বলেই অনেক কিছু হয়ে গেল। আবার 2/3 মেজরিটি, শঙ্কার নাকি স্বস্তির?